এক তরুণ পাদ্রীর পোস্টিং হয় তার বাড়ি থেকে অনেক দূরের একটা চার্চে। নতুন এই চার্চে এসে সে কিছুদিনের মধ্যে একটা খুনের মামলায় জড়িয়ে পড়ে। কিন্তু তার চেয়েও বড় রহস্য হলো, যাকে খুনের দায়ে সে ফেঁসে যায় সে আবারও জীবিত হয়ে ওঠে। মরা মানুষ জীবিত হয়ে উঠেছে, ব্যাপারটা কত ভয়ানক চিন্তা করো। এখন প্রশ্ন হচ্ছে, এই খুনের দায় থেকে সে কিভাবে নির্দোষ প্রমাণিত হবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হলাম বিখ্যাত সিরিজ নাইভস আউটের আরেকটা সিকুয়েল ওয়েক আপ ডেড ম্যানের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা জুড নামের একজন তরুণ পাদ্রীকে দেখতে পাই। জুড একটা চার্চে বসে কিছু সিনিয়র ফাদারের সামনে কনফেস করছিল, কারণ কিছুদিন আগে সে চার্চের এক তরুণ পাদ্রীর সাথে ঝগড়া করে তাকে ঘুষি মেরেছে। অপরাধ স্বীকার করার পর চার্চের বিশপ ল্যাংস্ট্রম তাকে একটা শাস্তি দেয়, কিন্তু এই শাস্তিটা যেন জুডের জন্য একটা শাপে বর ছিল, কারণ শাস্তি স্বরূপ তাকে নিউ ইয়র্কের গ্রাম্য এলাকার একটা চার্চের অ্যাসিস্ট্যান্ট ফাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। মানে এ যেন শাস্তি দিতে গিয়ে উল্টো প্রমোশন দেওয়া। জুড আগে থেকেই মনে মনে ফাদার হতে চাইতো, তাই এই শাস্তি পেয়ে স্যাড হওয়ার বদলে সে উল্টো খুশি মনে তা মেনে নেয়। তারপর সে নিজের সবকিছু গুছিয়ে রওনা হয় নতুন চার্চে। চার্চে গিয়ে প্রথমে তার দেখা হয় ফাদার জেফারসন উইকসের সাথে। উইকসকে প্রথম দেখাতেই একজন রুড আর বদরাগী লোক মনে হয়, কারণ শুরুতেই সে জিজ্ঞেস করে, তুমি কি আমার চার্চ কেড়ে নিতে এসেছো? জবে জুড বলে যে সে স্রেফ চার্চের কাজের জন্য তাকে সাহায্য করতে এসেছে। তখন উইকস তাকে বলে, বেশ, তাহলে আজ থেকে আমাকে বস বলেই ডাকবে। এরপর জুড ধীরে ধীরে নতুন চার্চের সাথে মানিয়ে নিতে শুরু করে। এই চার্চে খুব বেশি মানুষজন ছিল না। মার্থা নামের এক মহিলায় খাবার দাবার থেকে শুরু করে গৃহস্থলীর সব কাজ দেখাশোনা করত। চার্চের বাগান, আঙিনা এবং বাইরের সবকিছু রক্ষণাবেক্ষণ করত গ্রাউন্ডস্কিপার স্যামসন। অন্যদিকে ফাদার উইকস আর জুড মিলে সব ধর্মীয় কাজ ম্যানেজ করতে থাকে। কাজের ফাঁকে উইকস মাঝে মাঝে জুডকে নিজের কনফেশন দিত। এই কনফেশন গুলোতে সে এমন সব কাজের কথা বলতো যা অত্যন্ত অদ্ভুত। একজন ফাদারের জন্য এই কাজগুলো একেবারে নিষিদ্ধ। ফলে দিনে দিনে জুডের কাছে ফাদার উইকস একটা অদ্ভুত ক্যারেক্টার হয়ে ওঠে। উইকস কিন্তু এই চার্চটিকে বংশানুক্রমে পরিচালনা করে আসছে। অনেক বছর আগে তার দাদা এই চার্চটি প্রতিষ্ঠা করেছিল। চার্চের বাইরে তার দাদার সমাধিও রয়েছে। জুড এই সব কিছু জেনে আরো বেশি কৌতূহলী হয়ে ওঠে। সে ধীরে ধীরে উইকসের ব্যাপারে আরো অনেক কিছু জানতে শুরু করে। মার্থার কাছ থেকে ফাদার উইকসের পুরাতন ইতিহাসের প্রায় সবটা সে জেনে ফেলে। আজ থেকে 50 বছর আগের কথা। মার্থা তখন অনেকটা ছোট ছিল। সে সবেমাত্র এই চার্চে একজন তরুণ পরিচারিকা হিসেবে জয়েন করেছে। সেই সময়টা উইকসের বাবা গ্রেস নামের এক উশৃঙ্খল তরুণীকে অল্প বয়সে বিয়ে করে। এর 1 বছরের মধ্যে তাদের সন্তানও জন্ম নেয়। তখন ফাদার উইকসের দাদা প্ল্যান্টিন গ্রেসকে তার চার্চে আশ্রয় দেয়, কিন্তু এর কিছুদিন পরে উইকসের বাবা মারা যায়। চার্চে আশ্রয় দেওয়ার সময় প্যান্টিস গ্রেসকে সম্পত্তির উত্তরাধিকারী করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু উইকসের বাবার মৃত্যুর সময় তিনি একটা কানাকড়িও রেখে যায়নি। ফলে গ্রেস তার কাছ থেকে কাজকলাটাও পায় না, আর তাই তার মনে ভীষণ রাগ ওঠে। একদিন রাতের রেগে পাগল হয়ে সে চার্চের ভিতরে অনেক ভাঙচুর করে। পুরো চার্চটাকে সে প্রায় লন্ডভন্ড করে ফেলে। তখন মার্থা তাকে সান্ত্বনা দিতে গিয়েছিল, কিন্তু সে উল্টো মার্থাকে পাগলের মতো মারধর করতে থাকে। তবে সময় মতো প্যান্টিস এবং তার লোকেরা এসে তাকে সরিয়ে নেয়। এর কিছুদিন পর গ্রেস চার্চের ভিতরে বন্দি অবস্থায় দিন কাটায়। তবে একদিন সে চার্চের উপরতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। অর্থাৎ এভাবেই বাবা মা হারিয়ে উইকসের শৈশব খুব একটা সুখের ছিল না। কিন্তু এই চার্চের অনেক করুণ ইতিহাস থাকা সত্ত্বেও অনেকে এখানে প্রার্থনা করতে আসতো। এর ভিতরে বেশ কিছু লোকের সাথে জুডের পরিচয় হয়। তাদের মধ্যে রয়েছে উইকসের অ্যাটর্নি ভেরা, তার ভাই সাই, সায়েন্স ফিকশন রাইটার রস, বেহালাবাদক সিমন এবং ডক্টর নেট। তারা প্রত্যেকেই নিয়মিত এই চার্চে এসে ফাদার উইকসের স্পিচ শুনত, কিন্তু তাদের অনেকেই আবার বক্তৃতার মাঝপথে চার্চ হল থেকে উঠে চলে যেত, কারণ উইকস এমন সব স্পিচ দেয় যা মোটে একজন ফাদারের সাথে মেলে না। ছোটবেলা থেকে মায়ের উপরে তার প্রচন্ড রাগ ছিল, আর সেই রাগটাকে সে বারবার সবার সামনে তুলে ধরত। এছাড়া তার বক্তব্যে বিভিন্ন গালাগালি এবং ঘৃণিত সব শব্দ দিয়ে ভরা ছিল, কিন্তু তবুও এই লোকগুলো তার স্পিচ শোনার জন্যই চার্চে আসতো। এমনকি তার প্রভাবে তারা নিজেরাও টক্সিক হয়ে ওঠে। অন্যদিকে জুড এসব দেখতে দেখতে একসময় বিরক্ত হয়ে পড়ে। তাই সে একদিন চার্চের মেম্বারদের একটা প্রেয়ার মিটিং এর জন্য ডেকে আনে, কিন্তু তারা সবাই মিটিং এ আসলেও কেউ জুডের কথায় তেমন গুরুত্ব দেয় না। জুড তাদের কাছে উইকসের টক্সিক দিকগুলো তুলে ধরতে চেয়েছিল, কারণ সে এই চার্চটাকে বিশুদ্ধ করে তুলতে চায়, কিন্তু কেউই তাকে ন্যূনতম সাপোর্ট দেয়নি। উল্টো ফাদারের ভয়ে তারা এই সিক্রেট মিটিং নিয়েই ভয় পাচ্ছিল। তার উপর মার্থা উইকসকে এই মিটিংটার কথা জানিয়ে দেয়। তখন মেম্বাররাও জুডের কথায় কর্ণপাত না করে সেখান থেকে চলে আসে, আর মার্থা তাকে বলে দেয় যে উইকসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। মানে সে ভাবছিল যে জুড হয়তো এই চার্চ দখল করে নিতে চাইছে। এই মিটিংটার পরে ফাদার আর জুডে একে অপরের মুখোমুখি হয়। তখন উইকস তাকে
আগের মতোই অদ্ভুত সব কনফেশন শোনাতে থাকে, কিন্তু এবার জুড়ে সব ধৈর্য ভেঙে যায়। সে উইক্সের মুখের উপরে বলে দেয় যে এইসব শুনতে শুনতে সে বিরক্ত। তার মতে উইক্সের মধ্যে ফাদার হওয়ার কোনো যোগ্যতাই নেই। তার এমন টক্সিক চর্চা মেম্বারদেরকেও টক্সিক করে দিচ্ছে। সে তাদের কাছে যীশু খ্রিস্টের শান্তিবাণী প্রচার না করে উল্টো সবাইকে রাগিয়ে তুলছে। এই কথাগুলো শুনে উইক্স হঠাৎ জুডের পেটে একটা ঘুষি মেরে বসে। তারপর সে তাকে মাটিতে ফেলে লাথি মারতে থাকে। তখন জুড মাটি থেকে উঠে উইক্সকে মারার জন্য রেডি হয়। সে চাইলে তখনই তার হাড়গোড় আলাদা করে দিতে পারত, কারণ পাদ্রী হওয়ার আগে জুড ছিল একজন বক্সার। কিন্তু উইক্স তাকে বলে যে সে সবাইকে এই কারণে রাগিয়ে তুলতে চায়, কারণ রেগে গেলে মানুষের মনে অদ্ভুত শক্তি জন্ম নেয়। তখন সে তার আশেপাশে নিষ্ঠুর পৃথিবীর সাথে ফাইট করার সাহস পায়। কিন্তু তার এসব নীতি কথায় একেবারে চিড়ে ভেজে না। জুড তার সামনে শপথ নেয় যে সে তাকে এই চার্চ থেকে বের করেই ছাড়বে। এরপর থেকে উইক্স তাকে আরো বেশি টর্চার করতে থাকে, এমনকি চার্চ মেম্বারদের সামনেও সে তাকে অপমান করতে শুরু করে। ফলে জুডও আরো বেশি হতাশ হয়ে ওঠে। একদিন প্রেয়ার মিটিং এর সময় জুড হঠাৎ করেই তার রুমে ঢুকে যায়। উইক্স তাকে দেখা মাত্রই তার দিকে একটা বই ছুড়ে মারে। ফলে মনে হতাশা নিয়ে এক রাতে জুড একটা বারে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করে। এরপর ড্রাঙ্ক অবস্থায় সে একটা ডেভিল ল্যাম্প দেখতে পায়। এই ল্যাম্পটার উপরে একটা নেকড়ের মুখ লাগানো ছিল, যাকে বলা হয় উলফ টয়। জুড ড্রাঙ্ক অবস্থায় সেই উলফ টয়টাকে ভেঙে ফেলে। তারপর সেই অবস্থাতে সে চার্চে ফিরে আসে। চার্চের বাইরে থেকে সেই উলফ টয়টাকে জানলা দিয়ে ভিতরে ছুলে ফেলে। পরের দিন ফাদার উইক্স যথারীতি সবার সামনে তার স্পিচ দিতে থাকে। অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার পর সে ক্লান্ত হয়ে দেওয়ালের কুঠুরিতে বিশ্রাম নিতে যায়। তখন তার জায়গায় স্পিচ দিতে আসে জুড। কিন্তু তার স্পিচ শুরু হওয়ার আগেই হঠাৎ কুঠুরির ভিতর থেকে গোংরানি শব্দ আসে। তখন জুড স্টেজ ছেড়ে ফাদার উইক্সকে দেখতে যায়, কিন্তু ততক্ষণে সেখানে পড়েছিল উইক্সের প্রাণহীন শরীর। তার পিঠ থেকে বের হওয়া রক্ত জুডের হাতে লেগে যায়। তারপর বাকিরা এই দৃশ্য দেখে ভয়ে আটকে ওঠে। তখন ডক্টর নেট জুডকে সরে যেতে বলে উইক্সকে দেখতে আসে। এদিকে মার্থা তো রীতিমতো বিলাপ শুরু করে দেয়। সবাই দেখতে পায় যে উইক্সকে কেউ একজন ছুরি মেরে হত্যা করেছে। এখন জুড যে টয়টাকে রাতে চার্চের ভিতরে ছুঁড়ে ফেলেছিল সেই খেলনাটা লাশের পাশে পড়েছিল। এই টয় দেখে মার্থা উইক্সের খুনিকে শয়তানের কাজ বলে চিৎকার করতে থাকে। তবে জুড বুঝে যায় যে কেউ একজন তাকে ফাঁসানোর জন্য ওই লাশের পাশে টয়টা রেখে দিয়েছে। অতঃপর এই খুনটাকে ঘিরে পুলিশের একটা কেস হয়। পুলিশ চিফ জেরাল্ডিন চার্চে উপস্থিত সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তবে সবার চেয়ে জুডের উপরেই সন্দেহটা সবচেয়ে বেশি ছিল, কারণ খুনের সময় সে বাদে উইক্সের সাথে একই স্টেজে আর কেউ ছিল না। বাকি সবাই বসেছিল দর্শক সারিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে উইক্স তো সেই সময় নিজেই সবার সামনে ভাষণ দিচ্ছিল, তাহলে কুঠুরির মধ্যে সে কিভাবে গিয়ে খুন করতে পারে? কিন্তু উইক্সের কাছেও সবার আগে জুডই যায়। এছাড়া তার উপরে জুডের ঘৃণার ব্যাপারটা সবাই জানে। এর উপর উইক্সকে সে হুমকি দিয়েছিল যে সে তাকে দেখে নেবে, আর যেটা সবাই জেনেও যায়, কারণ উঠতি পলিটিশিয়ান শাই তাদের এই কথাগুলো লুকিয়ে রেকর্ড করে নিয়েছিল। কিন্তু মূল সন্দেহ জুডের উপরে আসলেও তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। ফলে পুলিশ তাকে অ্যারেস্ট না করে চার্চে ফিরে যেতে দেয়, কিন্তু তাকে শহর থেকে যেন বাইরে বের না হয় তার অর্ডার দেয়। এবার চার্চে ফিরে জুড কান্নায় ভেঙে পড়ে, কারণ সে তো এই খুনটা করেনি। ঠিক তখনই চার্চের দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন ব্যক্তি। যারা নাইভস আউট সিরিজের আগের মুভিগুলো দেখেছো তারা তো তাকে খুব ভালো করেই চেনো। এই লোকটাই হলো সেই বিখ্যাত ডিটেকটিভ বেনোয়েট ব্ল্যাঙ্ক। পুলিশ চিফ জেরাল্ডিন তার হাতেই এই কেসের দায়িত্ব তুলে দিয়েছিল। যারা আগের নাইভস আউটের পর্বগুলো দেখোনি তারা আমার ডেসক্রিপশন থেকে দুটো মুভি দেখে আসতে পারো। যাই হোক, সে সেই প্রথমে জুটকে কিছু সান্ত্বনা দেয়। তারপর সে জুটকে বলে যে তাকে দেখে কোনোভাবেই তার খুনি মনে হয় না, কারণ তার চেহারার এক্সপ্রেশনই বলে দিচ্ছে যে সেই খুনটা করেনি। আর ব্ল্যাঙ্ক তাকে কথা দেয় যে যদি সে তাদেরকে সাহায্য করে তবে শীঘ্রই আসল খুনিকে ধরার মাধ্যমে তার উপর থেকে সব সন্দেহ সরে যাবে। তারপর তাকে নিয়ে ব্ল্যাঙ্ক উইক্সের বডি দেখতে যায়, কিন্তু বডি দেখে জুট তা সহ্য করতে পারে না। তখন ব্ল্যাঙ্ক তাকে নিয়ে সেই বারে যায় যেখানে সে ড্রিঙ্কস করেছিল। এবার সেখানে তারা সেই ভাঙা ল্যাম্পটিকে খুঁজে পায়। এই ল্যাম্প থেকে জুড উলফ খুলে নিয়েছিল। এখন এর চাইতেও বড় প্রশ্ন হলো যে ফাদার উইক্সের পিঠে ছুরিটা বসানো হলো কি করে? কারণ উইক্স তার স্পিচের মাঝে স্টেজের পাশের কুঠুরিতে বিশ্রাম নিচ্ছিল। প্রতিটা চার্চে স্টেজের পাশের দেওয়ালে এমন কুঠুরি থাকে। এই কুঠুরির চারিদিকে রয়েছে কয়েক ফুট পুরো ইটের দেওয়াল। এর পিছনে বা আশেপাশ দিয়ে ঢোকার কোনো রাস্তাও নেই। এখন যদি কেউ ভিতরে ঢুকতে চায় তাহলে স্টেজ দিয়ে তাকে সামনে আসতে হবে। সুতরাং এটা প্রায় নিশ্চিত যে কেউ সশরীরে এসে তাকে হত্যা করেনি, কারণ ভিতরে কেউ থাকলে ফাদারের সাথে তাকে দেখা যেত, আর তখনই এই কেস করার কোনো প্রয়োজনই পড়তো না।
ফলে ডিটেকটিভ ব্ল্যাঙ্ক ধরে নেয় যে কুঠুরির ভিতরে হয়তো একটা রিমোট কন্ট্রোল ডিভাইস বসানো ছিল, আর এই ডিভাইসের মাধ্যমে কেউ ছুরিটাকে নিক্ষেপ করেছে। কিন্তু উইক্সের ডেড বডির সাথে এমন কোনো ডিভাইসও পাওয়া যায়নি, তবে তার বডির পাশ থেকে দুটো লাল সুতো পাওয়া যায়। এখন যদি রিমোট দিয়ে ছুরি চালানো হয় তাহলে বেশ স্ট্রং সিগন্যালই পাঠাতে হবে, কারণ পুরো দেওয়াল ভেদ করে সেই সিগন্যালকে ডিভাইসের কাছে পৌঁছাতে হতো। কাজেই খুনের মেন রহস্য আরো বেশি ধোঁয়াশায় ভরে যায়। ডিটেকটিভ ব্ল্যাঙ্ক নিজেও এই রহস্যের সমাধান করতে বেশ দোটানায় পড়ে যাচ্ছে। এদিকে ইনভেস্টিগেশনের মাঝপথেই মার্থা এসে সবাইকে চার্চ থেকে বেরিয়ে যেতে বলে, কারণ ক্রাইম ইনভেস্টিগেশন করার ফলে চার্চের পবিত্রতা নাকি নষ্ট হচ্ছে। জুড তখন তাকে চার্চের বাইরে রেখে আসে। তখন মার্থাও তাকে চার্চ থেকে বেরিয়ে যেতে বলে, কারণ শুরু থেকে জুডকেই খুনি মনে করে আসছিল সে। এখন জুডের মেজাজ ধরে রাখতে না পেরে তার হাতে একটা ঘুষি বসিয়ে দেয়। এরপর সে চলে যায় চার্চের গ্রাউন্ড স্কিপার স্যামসনের রুমে। সেখানে গিয়ে সে পাঞ্চিং ব্যাগের উপর তার রাগ ঝাড়তে থাকে। এরপর ব্ল্যাঙ্ক জুডকে নিয়ে খুনের সময়কার সিসিটিভি ফুটেজ চেক করে দেখে, আর সেই ফুটেজে তারা 1.5 মিনিটের মতন একটা গ্লিচ খুঁজে পায়। এর অর্থ হলো রিমোট কন্ট্রোল সিগন্যালই সিসিটিভি ফুটেজকে ইন্টারফেয়ার করেছে, অর্থাৎ খুনি খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা পদক্ষেপ সাজিয়ে নিয়েছিল। এখন এই রহস্যের সমাধান যে এতটা জটিল হবে না সেটা ব্ল্যাঙ্ক নিজেও বুঝতে পারছিল, তাই সে সবাইকে গুড নাইট জানিয়ে ঘুমিয়ে পড়তে বলে। তারপর সে নিজে ড্রাইভ করে জুডকে চার্চে নিয়ে আসে। যাত্রাপথে সে তাকে বলে যে আমি এই কেসে একটা মিসিং পিস দেখতে পাচ্ছি, আর এই পিসটা খুঁজতে তোমার সাহায্য করা দরকার। যদি সেটা খুঁজে দিতে পারো তবে এই কেস থেকে তোমার মুক্তি পাওয়া আরো সহজ হবে। তখন জুড শুরু থেকে যা যা ঘটেছিল তার সবকিছু একটা কাগজে লেখে। এই খুনের সাথে সম্পর্কিত সমস্ত ব্যক্তির ডিটেলসও সে লিখে দেয়। তবে সম্পূর্ণ লেখার একটা জায়গায় এসে ব্ল্যাঙ্কের চোখ আটকে যায়, আর এই লেখাটার উপরে হঠাৎ সে জুডের উপরে রেগে বসে, কারণ ফাদার উইক্স আসলে একজন মাতাল ব্যক্তি ছিল। সেই স্পিচ দেওয়ার মাঝে কুঠুরিতে ঢোকার পর মদ খাচ্ছিল। আসলে কুঠুরির মধ্যে থাকা একটা ব্রোকার বক্সে মদের ফ্লাক্স রাখা ছিল। মদ পান করার মাঝেই কেউ একজন তাকে শেষ করে দেয়। জুড যখন তার লাশের পাশে গিয়েছিল তখন সে ওই ফ্লাক্সটি দেখতে পায়। এরপর সে চার্চের সম্মান রক্ষার্থে সবার আগে ফ্লাক্সটা লুকিয়ে নিয়েছিল, কিন্তু এত গুরুত্বপূর্ণ এভিডেন্স লুকানোর ফলে ব্ল্যাঙ্কের ভীষণ রাগ হয়। তার উপর বোতলটাকে এখন সে আর খুঁজে পাচ্ছে না। জুডের রুম থেকে কেউ একজন সেটাকে চুরি করে নিয়েছে, অর্থাৎ সব দিক থেকেই তার মারা খাওয়ার বন্ধ ব্যবস্থা রেডি ছিল। এদিকে খুনের পরের দিন খ্রিস্টানদের রীতিতে ফাদার উইক্সের ফিউনারেল অনুষ্ঠিত হয়। উইক্সকে কফিনে করে সমাধি ক্ষেত্রে নিয়ে যাওয়ার আগে মার্থা তার কানের কাছে ফিসফিস করে কি যেন বলতে থাকে। তার বিশ্বাস ছিল যে উইক্স আবারও মৃত অবস্থা থেকে পুনর্জীবিত হয়ে আসবে। অতঃপর তার বাড়িকে কফিনে রেখে চার্চের বাইরে সমাধিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাদার পুরাতন কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়। এই সব কিছু সাই তার ফোনে রেকর্ড করছিল, কারণ তার অভ্যাস ছিল সবকিছু রেকর্ড করা। তবে ব্ল্যাঙ্ক এই ভিডিওগুলো থেকে তেমন কোনো সন্দেহজনক কিছু পায় না। এরপর সে জুডের সাথে নিয়ে চার্চ মেম্বারদের একটা রুমে ডেকে নেয়। ফাদার উইক্স যেদিন জুডের দিকে বই নিক্ষেপ করেছিল সেদিন সবার সাথে সে একটা সিক্রেট মিটিং এ ছিল, কিন্তু এই মিটিং এর ভিডিও ফুটেজটা কেউ ব্ল্যাঙ্ককে দেখাতে চায়নি। তবে ব্ল্যাঙ্ক সবাইকে রুমের ভিতরে আটকে রেখে সায়ের কাছ থেকে ফুটেজটা নিয়ে নেয়। তারপর সে ওই ভিডিও ফুটেজটা দেখতে থাকে। সেদিন আসলে ফাদার উইক্স নয়, বরঞ্চ ভেরা তাদের সবাইকে ডেকেছিল। আর সেই মিটিং এ সবার সামনে যেটা রিভিল করা হয় তা দেখে সবার চোখ কপালে উঠে যায়। এতদিন ধরে ভেরা সাইকে তার ভাইয়ের মতন করে বড় করে তুলেছিল, কারণ ছোটবেলায় তার বাবা তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে পরিবারে আশ্রয় দেয়। তখন ভেরাও কোনো প্রশ্ন না করে তাকে নিজের ভাই হিসেবে মেনে নেয়। এরপর এত বছর ধরে সে তাকে ভাইয়ের মতো করে বড় করে তোলে। তবে হঠাৎ একদিন সে তার এক কলিগ থেকে একটা শকিং নিউজ পায়। ফাদার উইক্স সেই অ্যাডভোকেটের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন করেছিল, আর সেই অ্যাপ্লিকেশনটা ছিল সাইকে লিগালি তার সন্তান হিসেবে পরিচয় দেওয়ার আবেদনপত্র। ভেরা সেই কলিগ কন্ট্রাক্ট ডিটেলস যাচাই করার জন্য তার সাথে যোগাযোগ করে, কারণ সে জানতো যে উইক্স সরাসরি ভেরার একজন ক্লায়েন্ট। কিন্তু এইটা করতে গিয়ে ভেরা এই সিক্রেটটা জেনে যায়। এর পরের দিনই সে চার্চের সব মেম্বারদেরকে ডেকে সবার সামনে সত্যটা রিভিল করে। তবে সাই এই কথা শুনে তেমন কোনো রিয়াকশনই দেয় না। উইক্সও সবাইকে বলে যে সে অনেক আগেই এক মহিলাকে বিয়ে করেছিল। তাদের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ভেরার বাবা সাইকে দত্তক নেয়। এরপর এত বছর ধরে তারা দুজনে সবার কাছে এই সিক্রেটটা লুকিয়ে রাখে, কিন্তু এখন সাইকে তার ছেলে হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই। অন্যদিকে চার্চ মেম্বাররাও ভেরার কথায় কান না দিয়ে তাকে সাপোর্ট করে, কিন্তু উইক্স হঠাৎ উল্টো পথে গিয়ে তাদের সবাইকে হুমকি দিতে থাকে। সে জানায় যে আগামী এক সপ্তাহের মধ্যেই সে এই চার্চটাকে বন্ধ করে দেবে। ভেরা, নেট, লি কিংবা সিমন সহ সবার সব সিক্রেট তার জানা, কারণ তারা প্রায় নিজেদের কথাগুলো তার কাছে কনফেস করতো। কাজেই সে চাইলে তাদের সকলকে রাস্তায় নামিয়ে আনতে পারে। ঠিক এই মিটিং এর মাঝখানে জুড এখানে এসে ঢুকে পড়েছিল, আর উইক্স সেই মুহূর্তেই তার দিকে বই ছুড়ে মারে। এখন এই মিটিংটার পর সবাই উইক্সের ভয় একদম তটস্থ ছিল, তাই কেউ তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্যও করেনি। এদিকে সাই কিন্তু এত কিছুর পরও বেশ রিল্যাক্স মুডে আছে। এর কারণ জিজ্ঞেস করলে সে জানায় যে
সেদিন সকালে সে উইক্সের সাথে দেখা করতে গিয়েছিল, কারণ মিটিং ডাকার আগে ভেরা তাকে সত্যটা জানিয়ে দেয়। উইক্সের মুখোমুখি হওয়ার পর সে তাকে সন্তান হিসেবে আপন করে নেয়। তারপর উইক্স তাকে জানায় যে তার দাদা প্রেন্টিসের রেখে যাওয়া গুপ্তধন সে পেয়ে গেছে। এই চার্চকে ঘিরে অনেক আগে থেকে এমন একটা গুপ্তধনের কথা প্রচলিত আছে। প্রেন্টিস উইক্সের মাকে এই গুপ্তধনের কিছু অংশ দেবে বলে প্রমিস করেছিল, কিন্তু পরে সে তাকে একটা কানাকড়িও দেয়নি। তবে কিছুদিন আগে উইক্স এই গুপ্তধন পেয়ে গেছে। তার উদ্দেশ্য ছিল এই চার্চটাকে বন্ধ করে দিয়ে গুপ্তধন নিয়ে কোথাও চলে যাওয়ার। এরপর সে বাকি জীবনটা সাইয়ের সাথে আরাম করে কাটাবে। কিন্তু এর বদলে সাই তাকে সম্পূর্ণ ভিন্ন একটা আইডিয়া দেয়। সে তার পলিটিক্যাল ক্যাম্পেইনের ফান্ডিং এই গুপ্তধন থেকে করতে চায়। এরপর তারা গুপ্তধন থেকে প্রাপ্ত অর্থ কাজে লাগিয়ে ক্ষমতাধর রাজনীতিবিদে পরিণত হবে। তবে এর জন্য চার্চ মেম্বারদের ভয় দেখিয়ে তার পক্ষে আনতে হবে, যাতে তারা যে কোনো মুহূর্তে তার পাশে থাকতে বাধ্য হয়। আর ঠিক এই কারণে তার কথা উইক্স সবাইকে ভয় দেখিয়েছিল। এখন উইক্সের মৃত্যুর পর সাই সেই গুপ্তধন খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু চার্চের কোথাও সে কিছুই খুঁজে পায়নি। উইক্সও এই গুপ্তধন সম্পর্কে তাকে কিছুই বলেনি বা লিখেও যায়নি। শুধুমাত্র তার অনেক ফাইলপত্রের মধ্যে একটা ওয়ার্ডই লেখা ছিল, আর সেটা হলো ইভাস অ্যাপল। অর্থাৎ ফাদার হয়তো খ্রিস্টান ধর্মের প্রথম নারী ইভের আপেল খাওয়ার ঘটনাটাকেই বোঝাচ্ছিল। কিন্তু এই দুটো ওয়ার্ড থেকে সাই কোনো ক্লু উদ্ধার করতে পারে না। ফলে সে ব্লাঙ্কে গুপ্তধর উদ্ধারের বিনিময়ে অনেক টাকা পে করার লোভ দেখায়। তাদের কথাবার্তা শেষে সবাই বেরিয়ে গেলে ব্ল্যাঙ্ক জুটকে নিয়ে গুপ্তধন খুঁজতে থাকে, কিন্তু চার্চের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও তারা কিছুই পায় না। তবে হঠাৎ জুড একটা রিসিপ্ট খুঁজে পায়। এই রিসিপ্টটা ছিল একটা কনস্ট্রাকশন কোম্পানির, যেখান থেকে উইক্স মারা যাওয়ার আগে কফিন মেরামত করা সামগ্রী অর্ডার করা হয়েছিল। মানে কেউ একজন আগে থেকেই জানতো যে উইক্স মারা যাবে, আর সেটা যে খুনি নিজেই তার বলার অপেক্ষা রাখে না। ব্ল্যাঙ্কের কথায় জুড সেই কনস্ট্রাকশন কোম্পানিতে ফোন করে। তখন ওপাশ থেকে লুইস নামের এক রিসিপশনিস্ট কথা বলতে থাকে। জুড তার কাছে বিস্তারিত জানতে চাইলে লুইস জানায় যে এই তথ্যগুলো জেমস নামের এক এমপ্লয়ের কাছে রয়েছে, আর জেমস সেদিন তার কাছ থেকে ছুটি নিয়েছিল। তখন জুড তাকে অনুরোধ করে জেমসের মোবাইল ফোন নেওয়ার জন্য, কিন্তু লুইস হঠাৎ কাঁদতে কাঁদতে তার অসুস্থ মায়ের জন্য জুডের কাছে প্রার্থনা করতে থাকে, আর জুডও তার কথায় প্রার্থনাতে বসে। এই চক্করে কফিন মেরামতের সামগ্রী কে অর্ডার করেছিল তার নামটাই জানা হয় না। অন্যদিকে প্রার্থনা শেষ করে জুড চার্চে ফিরে যায়, কিন্তু ব্ল্যাঙ্ক তাকে বলে যে তোমার কাজ এখনো শেষ হয়ে যায়নি। এই মিস্ট্রি সলভ না হওয়া পর্যন্ত তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। কিন্তু জুড তবুও তার কথা না শুনে চার্চে ফিরে যায়, কারণ ফাদার উইক্স এর মৃত্যুর পর এই চার্চ এখন তাকেই সামলাতে হবে। জুড চলে গেলে ব্ল্যাঙ্কের সাথে দেখা করতে আসে পুলিশ চিফ জেরাল্ডিন। সে ব্ল্যাঙ্কে বলে যে খুনের সময়কার ফুটেজগুলো সে আবারও ভালোভাবে দেখেছে। উইক্স যখন কুঠুরির ভিতরে ছিল তখন জুডি সবার আগে তাকে দেখতে যায়, আর সেখানে সে তার সাথে প্রায় 9 সেকেন্ডের মতন অবস্থান করছিল। একজন খুনির পক্ষে একটা খুন করতে এইটুকু সময় যথেষ্ট। আর জুড হয়তো চার্চের লাইব্রেরি থেকে এমন খুনের পদ্ধতি সম্পর্কে জেনে থাকবে। অর্থাৎ জেরাল্ডিন এখানে জুডকে পুরোপুরি দোষী সাব্যস্ত করে অ্যারেস্ট করার প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময় জুড ছিল চার্চের বাইরের বনের ভিতর। সে উদ্ভ্রান্তের মতন বৃষ্টির মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। চার্চে ফিরে আসার সময় হঠাৎ উইক্সের সমাধির সামনে এসে সে থমকে যায়। এবার সমাধির বাইরে টর্চ হাতে দাঁড়িয়ে ছিল গ্রাউন্ডসম্যান স্যামসন। হঠাৎ এবার সে যা দেখতে পায় তাতে তার রক্ত হিম হতে শুরু করে। সে দেখতে পায় উইক্সের সমাধির দরজা ধীরে ধীরে খুলে যাচ্ছে। এরপর যা দেখা যায় তাতে তার হার্ট লাফিয়ে ওঠে। সমাধির ভিতর থেকে হেঁটে বেরিয়ে আসছিল স্বয়ং ফাদার উইক্স। তবে কি মার্থার কথাটাই সত্যি হলো? উইক্স কি সত্যি পুনর্জীবিত হয়ে ফিরে আসলো? এই সব প্রশ্নই জুডের মাথায় ঘুরপাক খেতে থাকে। অন্যদিকে উইক্স ক্রমশ স্যামসনের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর হঠাৎ তারা দুজনেই পাশের ঝোপের ভিতরে ঢুকে পড়ে। ফলে জুড তাদেরকে থামানোর জন্য সেদিকে প্রাণ পড়ে দৌড় দেয়, কিন্তু হঠাৎ ভেজা কাদা মাটিতে সে আছাড় খেয়ে বসে। তারপর কেউ একজন এসে তার মুখে প্রচন্ড এক ঘুষি মেরে দেয়। এক ঘুষিতেই সে মুহূর্তেই অজ্ঞান হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলে জুড তার পাশে স্যামসনের লাশ দেখে আটকে ওঠে। কেউ একজন তাকে ছুরি দিয়ে হত্যা করে ফেলেছে। আর ঘটনাক্রমে ফাদার জুডও এখানে ফেসে যায়। তবে ভয়ের চোটে কেউ আসার আগে সে সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে কিছুক্ষণ পর ব্ল্যাঙ্ক আর জেরাল্ডিন বাইরে এসে স্যামসনের লাশ খুঁজে পায়। এছাড়া উইক্স সমাধিটাকে খোলা অবস্থায় দেখে ফেলে। তখন ব্ল্যাঙ্ক তার ভিতরে গিয়ে দেখে উইক্স এর কফিন পুরোপুরি খালি, আর অন্য কফিনে তার দাদার পুরাতন কঙ্কাল রাখা ছিল। অন্যদিকে মার্থা এসে এই দৃশ্য দেখে ভেবে নেয় যে উইক্স সত্যি পুনর্জীবিত হয়ে উঠেছে। তৎক্ষণাৎ সে চার্চে সব মেম্বারকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। তখন সবাই নিজের চোখে মিরাকেল দেখার জন্য চার্চের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে জুড বনের ভিতরে দৌড়ে একসময় হাঁপিয়ে ওঠে। তার মনে হচ্ছিল যে ফাদার উইক্স বুঝি ভূত হয়ে তার পিছু তাড়া করবে। এরই মধ্যে হঠাৎ তার পকেটে ফোনটা বেজে ওঠে। ফোনে সেই কনস্ট্রাকশন কর্মী লুইস তাকে জানায় যে ফিউনারালের সব সামগ্রী অর্ডার করেছিল স্বয়ং উইক্স নিজে।
নিজেই। তাহলে সে কি আগে থেকেই তার মৃত্যুর পূর্বাভাস পেয়েছিল? মানে এই পর্যায়ে এসে এই কেসটা আরো বেশি জটিল হয়ে যায়। এদিকে স্যামসনের পাশে পড়ে থাকা কোদাল আর টর্চে জুডেরই হাতের ছাপ পাওয়া যায়, ফলে তার উপরে সন্দেহ আরো বেশি গুরুতর হয়ে ওঠে। জেরাল্ডিন তখনই তাকে গ্রেফতার করার জন্য রেডি হয়। তবে জুড নিজে পুলিশের হাতে নিজেকে ধরা দিতে আসছিল, কারণ তার নিজেরও মনে হচ্ছিল যে সে হয়তো অবচেতন মনেই স্যামসনকে খুন করে ফেলেছে। কিন্তু পুলিশ স্টেশনে ঢোকার পরে ব্ল্যাঙ্ক তাকে চুপিসারে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর তাকে গাড়িতে বসিয়ে সে ডক্টর নেটের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মানে ব্ল্যাঙ্ক এমন কিছু আজ করতে পেরেছিল যা অন্যরা কেউই জানে না। কিন্তু নেটের বাড়িতে গিয়ে তারা দেখে যে বাড়ির করিডোর লন্ডভন্ড হয়ে গেছে, তার উপরে বেসমেন্ট থেকে তীব্র দুর্গন্ধ ভেসে আসছিল। এরপর তারা নিচে নেমে যা দেখতে পায় তাতে তোমার গাউগুলি আসতে বাধ্য হবে। বেসমেন্টের মাঝে এক টবে উপুর করে রাখা ছিল ফাদার উইক্সের বডি। তার হাত ডোবানো ছিল ড্রামে রাখা অ্যাসিডের ভিতর, আর সেই অ্যাসিড বের করে নিতে নিচ থেকে বেরিয়ে যায় আর একটা গলিত কঙ্কাল। সেই কঙ্কালের গলাকে ফাদার উইক্স তারই দুহাত ধরে চেপে ধরেছিল, যার ফলে তার হাত সহ কঙ্কালটির দেহ অ্যাসিডে পুরোপুরি গলে যায়। ভাইরে ভাই, এই লেভেলের ডিস্টার্বিং সিন আমি খুব কমই দেখেছি। মানে কেউ একজন এমন ভাবে সবকিছু সাজিয়েছে যাতে মনে হয় উইক্স নিজে নেটকে গলা চিপে অ্যাসিডে চুবিয়ে মেরেছে। এখন যেই বডি পুরোপুরি গলে গেছে সেটা যে নেটে তা বুঝতে ব্ল্যাঙ্কের কোনো সমস্যাই হয় না। কিন্তু নেটের সাথে এই কেসের সম্পর্কটা কি, আর ব্ল্যাঙ্ক কেন হঠাৎ তাড়াহুড়ো করে তার ঘরে আসতে চেয়েছে? এই প্রশ্নগুলোর মাঝে লুকিয়ে আছে অদ্ভুত এই হত্যার রহস্যের সমাধান, আর সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। এদিকে জুড কিন্তু তখনও নিজেকে স্যামসনের খুনি ভাবছিল, তাই সে এবার সরাসরি পুলিশের কাছে গিয়ে নিজেকে স্যারেন্ডার করে দেয়। তারপর জেরাল্ডিন তাকে চার্চের ভিতরে দাঁড়িয়ে অপরাধ কনফেস করতে বলে, আর জুডও নিজের কনফেশন বলতে শুরু করে। কিন্তু হঠাৎ তার কথার মাঝখানে ব্ল্যাঙ্ক চার্চে রাখা অর্গানটি বাজায়, ফলে সবাই আতকে উঠলে জুড তার কনফেশন থামিয়ে দেয়। এরপর জেরাল্ডিনের কথায় সে আবার কনফেশন শুরু করতে যায়, কিন্তু ব্ল্যাঙ্ক এবারও সরাসরি চার্চের স্টেজে উঠে পড়ে। এরপর ফাদারের জায়গায় দাঁড়িয়ে সে বলে, অনেক হয়েছে, এবার এই রহস্যের জাল ছিঁড়ে ফেলতেই হবে। এরপর সে ধীরে ধীরে তার স্বভাবসুলভ গোয়েন্দা স্টাইলে রহস্য জট খুলতে শুরু করে। সে জানায় ফাদার উইক্স খুনের দিন বিশ্রাম নেওয়ার জন্য দেওয়ালের কুঠুরিতে ঢুকেছিল, এমনটা তোমরা আগেই জেনেছ। এখন সেই কুঠুরির ব্রেকার বক্সে যে মদের ফ্লাক্স রাখা ছিল তাতে মেশানো ছিল অজ্ঞান করার ওষুধ। এই মদ পান করার সাথে সাথে উইক অজ্ঞান হয়ে পড়ে। তার পরিহিত পোশাকে আগে থেকে ডেভিল ল্যাম্পের থাকা উলফ টয়টি সেলাই করা ছিল। তবে এই উলফ টয়টায় জুড়ে ভেঙে ফেলায় সেই টয় ছিল না, বরঞ্চ হুবহু একই দেখতে আর একটা ল্যাম্প থেকে টয়টা চুরি করা হয়েছিল। আর এই ব্যাপারটা ব্ল্যাঙ্ক তখন খেয়াল করে যখন সে বারের ছবি দেখছিল। ছবিতে এমন একটা ল্যাম্প ছিল যার উপরের অংশে সেই টয়টা মিসিং। তখনই এই টয়টাই ফাদারের কাপড়ের উপরে সেলাই করে দিয়েছিল। টয়ের মধ্যে দারুণ টেকনিকের সাহায্যে রাখা হয় নকল রক্ত, আর ফাদার উইক্স অজ্ঞান হওয়ার পরপরই রিমোটের সাহায্যে টয় খুলে রক্ত ছড়িয়ে দেওয়া হয়। এবার জুড সে নকল রক্ত দেখে ভাবে যে উইক মারা গেছে, কিন্তু আসলে সে তখনও সির্ফ অজ্ঞান অবস্থাতেই ছিল। অন্ধকারে তার পিছনে থাকা বস্তুটিকে জুড ভালো করে খেয়াল করতে পারেনি। সবাই সেই জিনিসটাকে ছুরি মনে করলেও আসলে ওটা তার পিঠে লাগানো ছিল। এরপর নেট হঠাৎ জুডকে কোনো কিছু টাচ না করে সরে যেতে বলে। তারপর সে নিজের রুমাল হাতে ছুরিটা বের করার অভিনয় করে, কিন্তু অদতে মার্থার চিৎকারে সবার মনোযোগ তখন সরে গিয়েছিল। আর সেই ফাঁকে নেট উলফ টয়টিকে সরিয়ে নেয়, আর তার বদলে সে উইক্সের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। সে জানতো যে জুড বার থেকে একটা উলফ টয় নিয়ে এসেছিল, কারণ সেই সময়টায় ওই বারে সে উপস্থিত ছিল। তাই সে অন্য একটা টয় ব্যবহার করে ব্যাপারটা এমন ভাবে সাজায় যাতে জুডের উপরে সব সন্দেহ আসে। আসল টয়টা জুডের চার্চের ভিতরে ছুড়ে দিলেও পরবর্তীতে কেউ সেটা খুঁজে পায়নি। এখন প্রশ্ন হলো, নেট যদি উইক্সকে মেরে থাকে তাহলে তাকে কে মারলো, আর ফাদার উইক্সের সমাধি থেকে পুনর্জীবিত হওয়ার রহস্যটাই বাকি। এই পর্যায়ে এসে ঠিক এই প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু ব্ল্যাঙ্ক রহস্যের বাকি অংশটা বলতে গিয়েই হঠাৎ করে থেমে যায়। সে সবাইকে বলে যে উইক্সের পুনর্জীবিত হওয়ার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। এই কথা শুনে সাই যেন আকাশের চাঁদ হাতে পায়, কারণ এখন সে তার ইলেকশন ক্যাম্পিং এ এই স্টোরিটা কাজে লাগাবে। অন্যদিকে সাইফাই রাইটার রসও নিজের নতুন উপন্যাসে বাস্তবধর্মী প্লট পেয়ে যায়, কিন্তু বাকিরা তখনও ব্যাপারটা হজম করতে পারছিল না। দুনিয়ার সবচেয়ে বড় ডিটেকটিভ কিনা শেষমেশ এভাবে আটকে গেল। জেরাল্ডিন সবাইকে বের করে দিয়ে বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে আসল সত্যটা কি। ঠিক সেই সময় সেখানে এসে হাজির হয় মার্থা। এরপর সবাইকে সাক্ষী রেখে সে জুডের সামনে কনফেশন দিতে চায়। আসলে ব্ল্যাঙ্ক জানতে পারে যে পুরো ঘটনার মূল কালপ্রিট হলো এই মার্থা, কিন্তু সে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে পাপ কমানোর জন্য একটা কনফেশনের সুযোগ দিতে চেয়েছিল। সে চেয়েছিল যে মার্থা নিজ থেকে তার অপরাধকে কনফেস করুক, আর এবার মার্থা ও জুডকে প্রিস্ট হিসেবে মেনে নিয়ে কনফেশন দিতে থাকে। এবার সে বলতে শুরু করে কিভাবে তার ব্রেনের খেলায় সে এই কাণ্ড ঘটিয়েছে এবং এর আসল উদ্দেশ্যই বা কেন ছিল।
সে বলতে থাকে উইক্সের দাদা প্রেন্টিসের কাছে কিন্তু আসলেই গুপ্তধন ছিল, আর সেটা হলো বহু মূল্যবান একটা ডায়মন্ড। কিন্তু প্রেন্টিস এই ডায়মন্ডটিকে কারো হাতে দিতে চায়নি, ফলে একদিন সে মার্থার সামনেই রীতিমতো ডায়মন্ডটাকে গিলে নেয়। খ্রিস্টান ধর্মের প্রথম নারী ইভ যেভাবে আপেল গিলে খেয়েছিল, প্রেন্টিসও ঠিক একইভাবে ডায়মন্ড গিলে ফেলে। আর এই কারণে উইক্সের সব নোটে ইভাস আপেল লেখা ছিল। এরপর সেই ডায়মন্ড তার ডেড বডির সাথেই কবরে চলে যায়। এতদিন ধরে মার্থা এই সিক্রেট কাউকে বলেনি, তবে জুড তাকে চ্যালেঞ্জ দেওয়ার পর তার আসলে সেই সিক্রেট কনফেস করতে চায়, কিন্তু সে পরে বুঝতে পেরেছিল যে সে ভুল ফাদারের কাছে কনফেস করেছিল, আর তাই উইক্সও এই ডায়মন্ড নিয়ে চার্চ ছেড়ে পালিয়ে যেতে চাইতো। ঠিক এই কারণে সে সমাধি খোলার জন্য কনস্ট্রাকশন কোম্পানি থেকে কিছু ইকুইপমেন্ট অর্ডার করে। কিন্তু মার্থা এই ব্যাপারে এতটা নিশ্চিত হলো কি করে? আসলে সে যখন দেখলো যে উইক্স হঠাৎ চার্চ বন্ধ করার কথা বলছে, তখনই সে ব্যাপারটা আঁচ করতে পারে। এরপর কনস্ট্রাকশন কোম্পানিতে খোঁজ নিয়ে সে জানতে পারে যে উইক্স সব ইকুইপমেন্ট অর্ডার করেছে, ফলে তার সন্দেহ এবার বিশ্বাসে পরিণত হয়। কিন্তু মার্থা কিছুতেই এই ডায়মন্ড কারো হাতে যেতে দেবে না, কারণ তার মতাদর্শ অনুসারে এই ডায়মন্ড কারো হাতে গেলে চার্চের পবিত্রতা নষ্ট হবে। তাই চার্চকে রক্ষা করার জন্য মার্থা এক মাস্টার প্ল্যান সাজিয়ে ফেলে। প্রথমে সে নেটের কাছে গিয়ে সমস্ত প্ল্যান খুলে বলে। নেট ও চার্চকে রক্ষা করার জন্য তার কথায় রাজি হয়, ফলে পুরো প্ল্যানটাতে জুডকে ফাঁসিয়ে তাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্থা। এরপর উইক্সকে কিভাবে খুন করা হয়েছিল তা তো তোমরা জানোই। এখন উইক্স মারা যাওয়ার পর তার লাশ লুকিয়ে ফেলা হয়, আর তার জায়গায় এই কফিনে শুয়ে সমাধি ক্ষেত্রে যায় স্যামসন। অর্থাৎ এই পুরো প্ল্যানে নেটের সাথে স্যামসনও জড়িয়ে ছিল। মূলত মার্থার প্ল্যান ছিল যে সে উইক্সের পুনর্জন্মের একটা কাহিনী রটিয়ে দেবে, ফলে চার্চের সুনাম চারিদিকে আরো ছড়িয়ে পড়বে। এই কারণে স্যামসন উইক্সের কফিনে হুবহু তার বেশেই শুয়ে পড়ে। তারপর তাকে সমাধি ক্ষেত্রে প্রিন্টাসের পাশেই রাখা হয়। এবার রাত হলেই স্যামসন প্রিন্টিসের কঙ্কাল থেকে ডায়মন্ডটা তুলে নেয়। এরপর সে সমাধির দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। তার জন্য বাতি নিয়ে বাইরে অপেক্ষা করছিল নেট। অর্থাৎ যে ব্যক্তিকে জুড সেদিন স্যামসন ভেবেছিল সেটা আসলে ছিল নেট, আর যাকে সে উইক্স ভেবেছিল সেটা হলো স্যামসন। এখন মার্থার প্ল্যান তো প্রায় ঠিকঠাকই কাজ করছিল, কিন্তু জুডের উপস্থিতিতে সবকিছুই প্রায় ভেস্তে দেয়। ফলে সে কাছে আসা মাত্রই স্যামসন আর নেট আড়ালে লুকিয়ে পড়ে। তারপর জুড সেখানে আসতেই স্যামসন তাকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু ঠিক তারপরেই নেট স্যামসনের কোমর থেকে ছুরি তুলে তার বুকে বসিয়ে দেয়, কারণ সে এই ডায়মন্ডের লোভ সামলাতে পারেনি, আর তাকে মেরে ডায়মন্ড নিয়ে সে ঘরে ফিরে আসে। এরপর পরই মার্থা সেখানে এসে স্যামসনকে মৃত অবস্থায় পেয়ে চোখে সর্ষে ফুল দেখে, কেননা স্যামসনের মৃত্যু তার তো প্ল্যানে ছিল না। এরপর সে নেটের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখান থেকে নেটের কাছ থেকে তার ডায়মন্ড নেওয়ার কথা ছিল, কিন্তু মার্থা যে স্যামসনের মৃত্যু দেখে ফেলেছে সেটা নেট জানতো না। সে তাকে বলে যে সবকিছু প্ল্যান মোতাবেক ঠিকঠাকই হয়েছে, কিন্তু মার্থা তখন বলে আসল সত্যটা আমি জানি। আর নেটও তার কাছে রিভিল করে যে সে ইতিমধ্যেই তাকে একটা প্রাণঘাতী ওষুধ খাইয়ে ফেলেছে। আসলে মার্থার কফিতে সে আগে থেকে এই ওষুধটা মিশিয়ে রেখেছিল, কিন্তু নেট জানতো না যে পুরান চালের ভাতই বেশি বাড়ে। মার্থা কিন্তু ব্যাপারটা আগেই আন্দাজ করতে পেরেছিল, কেননা যে একবার বিশ্বাসঘাতকতা করে সে বারবার করবে। তাই সে কফি খাওয়ার আগেই ডায়মন্ডটি তার হাত থেকে এক মুহূর্তের জন্য ফেলে দেয়। নেট সেটাকে কুড়িয়ে নিতে গেলে সে মগ দুটোকে পাল্টাপাল্টি করে ফেলে, ফলে তার সামনে সেই প্রাণঘাতী ওষুধটা আসলে নেট নিজেই খেয়েছিল। আর তারপর পরই স্বাভাবিকভাবে 10 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর পর মার্থা তাকে টবের মধ্যে এনে শুইয়ে দেয়। এরপর তার লাশের গলায় উইক্সের হাত এমন ভাবে রাখে যাতে মনে হয় উইক্স তার গলা চেপে ধরেছে। ভাইরে ভাই, কি আর বলবো, এই লেভেলের ঘুরানো পেঁচানো কাহিনী এর আগে তোমরা কোন মুভিতে দেখেছো তা অবশ্যই কমেন্টস করে জানিও। এখন তারপর ঠিক কি কি ঘটেছে তা তো তোমরা ইতিমধ্যেই জানো। ব্ল্যাঙ্ক কিন্তু এই সব কিছু আগেও জানতো, তাই সে মার্থাকে নিজ থেকেই কনফেশন করার সুযোগ দেয়। তো সবকিছু স্বীকার করার পর মার্থা হঠাৎ চার্চের ফ্লোরে ঢলে পড়ে। ব্ল্যাঙ্ক তার ঠোঁটের কাঁপুনি দেখে আগে ব্যাপারটা টের পেয়েছিল। কনফেস করার আগে নেটের পান করা সেই প্রাণঘাতী ওষুধ মার্থা নিচেও খেয়ে নিয়েছিল। জুড আর ব্ল্যাঙ্কের সামনে কনফেশন শেষ করার পরেই সে মারা যায়। মৃত্যুর আগে সে সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, আর মৃত্যুর এক মুহূর্ত পর হঠাৎ তার হাত থেকে ডায়মন্ডটা পড়ে যায়। অর্থাৎ মার্থা এই ডায়মন্ডটা তার কাছেই রেখে দিয়েছিল। এখন এই $80 মিলিয়ন ডায়মন্ড দেখে যে কারোর মনে লোভ হওয়াটা স্বাভাবিক, কিন্তু ব্ল্যাঙ্ক তার দিকে চোখ পর্যন্ত না দিয়ে চার্চ থেকে বেরিয়ে যায়। আর সেই গুপ্তধন রূপী ডায়মন্ডটি থেকে যায় চার্চের ভবিষ্যৎ ফাদার জুডের কাছে। এরপর প্রায় 1 বছর ধরে এই চার্চটি বন্ধ থাকে। তারপর জুড ধীরে ধীরে চার্চ ওপেন করে। চার্চের মেম্বাররা ততদিনে যে যার মতন করে নিজেদের গুছিয়ে নিয়েছে, কিন্তু সাই এখনো সেই ডায়মন্ডের খোঁজে জুডের পিছনেই পড়ে আছে। তবে জুড আর ব্ল্যাঙ্ক কেউই তাকে ডায়মন্ডটা ফিরিয়ে দেয়নি, কারণ এই ডায়মন্ডটা অদতেই চার্চেরই সম্পত্তি। তবুও সাই লিগ্যাল নোটিশ পাঠিয়ে পুরো টিম নিয়ে তন্ন তন্ন করে চার্চ খুঁজে দেখে, কিন্তু তাতে ডায়মন্ডের ডগ খুঁজে না পেয়ে সে ব্ল্যাঙ্ক আর জুডকে হুমকি দিয়ে চলে যায়। অতঃপর বিশপ লং
স্ট্রিমও চার্জ ওপেন করার অনুমতি দেয়। ফাইনালি এই মারাত্মক মিস্ট্রি সলভ করে ব্ল্যাঙ্কো জুডের কাছ থেকে বিদায় নেয়। আর শেষ মুহূর্তে আমরা জানতে পারি যে জুড সেই ডায়মন্ডটিকে চার্চের বিশাল ক্রসের ভিতরে রেখে দিয়েছে। আর ঠিক এই সারপ্রাইজের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো থ্রিলার মুভিতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।